ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু, প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন একান্তের সময় অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের যেসব গানগুলো বিশেষভাবে প্রেরণা জুগিয়েছে তার অন্যতম একটি গান দালালের বন্যা, গানের গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী আসিফ আলতাফ। কেমন আছেন? অনেক ভালো, আপনাকেও স্বাগতম এবং অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই প্রতিবাদের স্থান, এটাই আমার অস্ত্রাগার, এটাই আমার প্রতিবাদের জায়গা, এখানে সশরীরে চলে আসবার জন্য ধন্যবাদ। আমরা একটি গান দেখেছি, গণ অভ্যুত্থান হলো সম্প্রতি, এই যে একটা গান গেয়েছেন আপনি দালালের বন্যা, পেছনের গল্পটা একটু শুনতে চাই। এই গান তো আমার গান নয়, এটা 20 কোটি মানুষের গান। এটা তাদেরই কমন কথা, তাদেরই দেয়া বাক্য এবং তাদের মধ্যেরই ঘৃণা। এটার বহিঃপ্রকাশ মাত্র একটা গানের মাধ্যমে আমি করেছি, বিশেষ কিছু করে ফেলেছি বলে আমি নিজেই বিশ্বাস করি না। এবং এই কমন একটা গান সবার মাথার মধ্যে আগে থেকেই ঘুরছিল, হয়তো আমি প্রকাশ করা মাত্র তারা এটা লুফে নিয়েছেন। তাই আমি বলতে চাই এটা আমার গান নয়, আসলে এটা 20 কোটি মানুষের গান। প্রেক্ষাপটটা কি ছিল আসলে, মানে কেন আপনি গানটা লিখলেন বা কিভাবে গানটা আসলো? এটা খুব সহজ ব্যাপার, একটা অনেক কিছু মিলে আপনার মধ্যে কিছু কিছু জিনিস হিট করছে মাথার মধ্যে, যে আমরা এই স্বৈরতন্ত্র থেকে মাত্রই বের হলাম, হ্যাঁ, এই ফ্যাসিবাদ থেকে মাত্রই নামলাম। এই ফ্যাসিবাদ সরকার যখন উৎখাত হলো তখন সঙ্গে সঙ্গে আরেকটা বিপদ ঘাড়ের উপর চেপে বসলো। এটার পেছনে কী কুচক্রী মহল থাকতে পারে, এবং কুচক্রী মহল কখনো কোনো দেশের সাধারণ জনতা হয়ে থাকে না। এই গান অবশ্যই ভারতের বিপক্ষে নয়, এই গান কোনো দেশের বিপক্ষে নয়, কোনো দেশের সাধারণ মানুষের বিপক্ষে নয়। এই গানটা হচ্ছে শাসকের বিপক্ষে, শোষকের বিপক্ষে। যেই শোষকেরা আজীবন স্বৈরতান্ত্রিকভাবে মানুষকে শোষণ করে গেছে, সেটা আমার দেশেও আছে, সেই দেশেও আছে। সেই শোষণকারীদের বিপক্ষে আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র ছিল, এবং সেই কথাগুলো হয়তো এত কমন কথা, মানুষরা সেটা তাদের আত্মায় আত্মস্থ করে নিয়েছেন। ওটাই হচ্ছে আসল ব্যাপার। মানুষের কথাগুলোই আমরা দেখেছি এর আগের অনেক গান আপনার, যে মানুষের কথাগুলোই আপনি বলেছেন বারবার। আমি চেষ্টা করেছি বলতে, এবং বলবার পরিবেশ তো ছিল না 16টা বছর। এইরকম করে কখনো স্বৈরতন্ত্রের বিপক্ষে কথা বলতে পারবো এটা কেউ আমরা বিশ্বাস করিনি। কোনো চ্যানেলে গিয়ে গান গাইতে পারবো আমি কেন? আমার চেয়ে বড় বড় সিঙ্গার যারা, ন্যান্সি আপুর গান গাওয়া বন্ধ হয়ে গেছে কত বছরের জন্যে, আরও বড় বড় সিঙ্গার যারা গান গাইতে পারছে না, কথা বলতে পারছে না, এবং সময় এবং জীবনকে শেষ করে দেওয়া মানে এটা তো আর ফেরত আসে না। জীবন থেকে 16টা বছর কেড়ে নেওয়া এবং স্থবির করে দেওয়া, তারা কোথায় যাবে, কি করবে? কোনো আর্টিস্টের জন্ম হয় না এই 16 বছরে। যত সব আলতু ফালতু ওই গৃহপালিত ক্লাউন যাদেরকে বলি, তাদেরই সব কিছু, তাদেরই বিপক্ষের মানুষ তাদের মধ্যেই এসে খেলাধুলা করছে। এবং সেখানে আসল ট্যালেন্ট যারা, আসল যারা গাইয়ে, আসল যারা নাটক করে, তাদের কোনো খবরই তো ছিল না। এবং সেই স্বাধীনতাটা পেয়েছি, এটাই অনেক বড় পাওয়া। কোনো আলাদা ক্ষমতা পাওয়ার দরকার নেই আমাদের। গানটা কখন লিখলেন? রাতে, সকালে নাকি বিকেলে, কোন সময়? এইটা তো একান্ত ব্যক্তিগত প্রশ্ন, তাও বলছি। আমার প্রিয় বাচ্চাকে দিয়ে আমি চুল কাটাতে গিয়েছিলাম, ও যখন চুল কাটছে আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং সেখানেও আলাপটা হচ্ছিল যে এই বন্যার জন্যে গেটগুলো খুলে দিচ্ছে এবং ফেনী, নোয়াখালীতে প্রচুর পরিবার মানুষ দুর্ভোগের মধ্যে অবস্থান করছে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গানটা লেখা। সঙ্গে সঙ্গে এসে এই স্থানেই বসে, এটাই আমার স্টুডিও, আমি এখন বলি অস্ত্রাগার, এইখানে বসেই গানটা আমার ফোনে আমি সেলফি মোডে দিয়ে গানটা গেয়ে ফেলি। জি, আমরা গানটা দেখেছি যে কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেছে প্রায়, এবং বহু মানুষ শেয়ার করেছেন। তো এই অনুভূতিটা আপনার কেমন মনে হচ্ছে? আমার তো অবশ্যই এটা একটা পজিটিভ অনুভূতি, যে এই কারণে বলবো যে আমরা এখন পর্যন্ত আমরা ভুলে যাইনি আমাদের অরিজিনাল টেস্ট। আমরা এত অপসংস্কৃতির মধ্যে থেকেও আপনি চিন্তা করেন যে প্রত্যেক বছর ঈদে সেই কিম্ভূত কিমাকার দেখতে নিজেকে গজল সম্রাট দাবি করা মানুষগুলো যখন নিজেদের চ্যানেলে দাঁড়িয়ে হাবিজাবি গান গায়, এবং সেগুলোকে ডাইভার্স করার জন্যে, অপরাধগুলোকে আরেক দিকে ঘোরানোর জন্য এইসব ক্লাউনকে দাঁড় করানো হয় এক একটা সেক্টরে, কাউকে ডিগবাজি দিয়ে, কাউকে দিয়ে গজল গাইয়ে, কাউকে দিয়ে এই রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করে, সে নিজে রবীন্দ্রসঙ্গীত বলতেও পারে না, হ্যাঁ, অমুক মলম তমুক আলম, এরা যখন গিয়ে গায়, তখন যখন টিভি উপস্থাপিকা জিজ্ঞেস করে আপনি তো খুব ভালোই রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, মানে নজরুল গীতি গেয়েছিলাম,
ওটা যে রবীন্দ্রসঙ্গীত, সে রবীন্দ্রনাথকে তাও সে জানে না, গেয়ে ফেলেছে। এবং তাদেরকে ভাইরাল করার পেছনে একটাই উদ্দেশ্য, যে অরিজিনাল গানগুলো, অরিজিনাল প্রতিবাদগুলো যেন ঢাকা পড়ে যায় এই ক্লাউনগিরির মাঝখান থেকে। আমার অনুভূতি নিশ্চয়ই ভালো, তারা ভুলে যায়নি 16 বছরে যে এমন গানও হতে পারে, এমন গানও প্রতিবাদের ভাষা হতে পারে। তারা কিন্তু ঠিকই গানটাকে নিয়েছে, নেবার গান তারা নিয়েছে যাদের নেবার। এবং আবারও আপনার মাধ্যমে আমি বলতে চাই যে যারা এখনও আমার গান কপি করে পেস্ট করছেন, আমি আজ সকালেও দেখলাম যে 4.5 মিলিয়ন একটা ছেলের ফেসবুকে ভিউ, সে তার মতো করে কপি করে পেস্ট করেছে। আমি বারবার করে বলতে চাই, আমি কোনোরকম কোনো ক্লেম দেবো না, কপিরাইট ক্লেম। যার ইচ্ছা সে এটা দিয়ে কপি করুক, তার যদি $2 এসেও থাকে তিনি আর্ন করুক, আমার তাতে কোনো প্রবলেম নেই। মানে আপনার চাওয়া পাওয়াটা হচ্ছে গানটা ছড়িয়ে যাক মানুষের কাছে, অবশ্যই আরও ছড়িয়ে যাক। হ্যাঁ, নিশ্চয়ই। এই গান কেন, এই সমস্ত যারা গায়ক ছিলেন, গায়িকা ছিলেন, যারা গাইতে পারেননি, তাদের গানগুলো ছড়াক, ক্লাউনগিরিটা বন্ধ হোক, অসভ্যতামিটা বন্ধ হোক। যেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গান গাইতে দেনে মুখ বধির করে রেখেছে, চোখ কান মুখ সমস্ত তালা মেরে রেখেছে, সমস্ত গান আজকে এভাবেই ছড়িয়ে পড়ুক। শুধু আমার ব্যক্তিগত গান নয়, সবার গান ছড়িয়ে পড়ুক। যারা গায়ক তাদের গান ছড়াক, যারা অভিনেতা তাদের অভিনয় ছড়াক। এবং গানের মাধ্যমেই মানুষের অব্যক্ত কথাগুলো, যেগুলো বলতে পারে না, সেই কথাগুলো নিশ্চয়ই। গান তো সেটারই একটা মাধ্যম হওয়া উচিত ছিল। গান তো ক্লাউনগিরি করার জন্য তৈরি হয়নি, গানটাকে তো নষ্ট করার জন্য তৈরি হয়নি। অমুক গজল সম্রাট কেমন করে গান গাইবে এবং তারটা দেখে আমরা কেমন করে ফান করব, দিনের শেষে গিয়েছে, হ্যাঁ, সেইটা করার জন্য তো তৈরি হয়নি। এবং সেটা অন্যান্য দেশে পাত্তাও দিত না। সব মিলিয়ে এই গানটায় যে দালালের বন্যা গান, অবশ্যই দালালের বন্যা, কত ভিউ হয়েছে আপনার? ভিউ হয়েছে কত, আমার নিজস্ব পার্সোনাল ফেসবুকে দেখলাম যে 4.5 মিলিয়ন। তারপরে আমি আমার ইউটিউবেও ছেড়েছি, আমার পেজেও ছেড়েছি, ওখান থেকেও রিচ হচ্ছে। এবং যারা কপি করে পেস্ট করছেন ওখান থেকে কত হচ্ছে জানি না, শেয়ার থেকে শেয়ার কত হচ্ছে আমি জানি না। এটা একটা ভালো লাগার কিন্তু একটা বিশাল ব্যাপার, নিশ্চয়ই ভালো লাগার ব্যাপার। গান মানুষের হৃদয়ে যেভাবে মানে পৌঁছিয়ে গেছে, এইটা প্রত্যেকটা জায়গায় এবং রন্ধ্রে রন্ধ্রে দেখা যাচ্ছে আপনার এই গানটা কিন্তু মিশে গেছে মানুষের সাথে। এবং মানুষের অব্যক্ত কথা বা যন্ত্রণা, কষ্ট, দুঃখগুলো যে এই গানের মধ্যে উঠে আসছে, এইটা কিন্তু মানুষ সেভাবেই আমার মনে হয় যে গ্রহণ করেছে। তো গানটা নিয়ে এবং এই গণ অভ্যুত্থান এবং গানটা হওয়ার পরে আপনার যে নতুন এক বাংলাদেশ আমরা দেখছি, এই নতুন বাংলাদেশ নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে? শুরুতেই আমি স্মরণ করতে চাই এই সমস্ত স্বৈরাচারকে বিতাড়িত করতে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরেকটা কথা বলতে চাই, কোনো আন্দোলনই বিফলে যায় না। আপনি যদি আজকে বলেন যে কোটা আন্দোলন তো বিফলে গিয়েছিল, না, কোটা আন্দোলন বিফলে যায়নি। তার আগের আন্দোলন বিফলে গিয়েছিল, যায়নি। গত 16 বছর ধরে মানুষ যেই আন্দোলন করছে এই ফ্যাসিবাদকে দূর করতে, কোনো আন্দোলন বিফলে যায়নি। তাহলে তিতুমীরের বাঁশের কেল্লাকেও বলতে হয় যে সেটাও সফল হয়নি? না, প্রত্যেকটা আন্দোলনের শীর্ষে যাওয়ার পেছনে ছোট ছোট সমস্ত আন্দোলনগুলো কাজ করে থাকে। এবং আমি বলবো যে সমস্ত আন্দোলনে যেগুলো অন্তত আমরা জড়িত ছিলাম, সেগুলোই এটাকে শীর্ষে দিতে সাহায্য করেছে। আজকের দিনের আমরা যাদেরকে জেনারেশন জি বলছি, তারা হয়তো আমাদেরকে একটা পথ দেখিয়েছেন। নিয়ম, অনেক সমাজের শাসন তারা উপেক্ষা করে নির্ভীকভাবে আমাদের যে সাইদ, তিনি যেরকমভাবে সামনে চলে গেছেন, সেই আন্দোলনকারী তো আমরা আগে কোনোদিন চোখে দেখিনি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই জেনারেশনটা তো অনেক ছোট জেনারেশন, অনেক পরের জেনারেশন। অর্থাৎ গত 16 বছরে তাদের মগজ ধোলাইটা সম্ভব হয়নি। স্কুলের সিলেবাস চেঞ্জ থেকে শুরু করে, বাচ্চাদেরকে শপথ করার থেকে শুরু করে, মোড়ে মোড়ে মূর্তি স্থাপন থেকে শুরু করে, কই মানুষের মেন্টালিটি তো তারা পাল্টাতে পারেনি। মানুষ সেই দিন শেষে স্বৈরাচার কাকে বলে তারা চিনে গিয়েছে। এবং এই জেনারেশনটা চিনেছে কেন? তাদের স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, তাদের কোথাও এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। এটা তাদের ভেতর থেকে পাওয়া, এটা তাদের পারিপার্শ্বিক লেসন থেকে পাওয়া, সেই সমস্ত জায়গা থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন। সুতরাং সত্য কিন্তু আসলে একটাই। সেই নচিকেতার কথাই বলতে হয় যে যেভাবে তুমি সকাল দেখো, হ্যাঁ, সূর্য কিন্তু একটাই। যাই বলি না কেন, তারা কিন্তু সত্যটা খুঁজে পেয়ে গেছে। তো ভবিষ্যৎ বাংলাদেশেও আমি বলবো যে যে কোনো দল আসুক, যে কোনো শাসক আসুক, যে কোনো গোষ্ঠী আসুক, তারা ব্যাপারটা মনে রাখবেন যে এভাবে সাপ্রেস করে মানুষকে দবিয়ে রাখা যায় না। এবং যদি শিক্ষাটা তারা ভুল
ভুলভাবে শিক্ষা গ্রহণ করেন, তাহলে আরও খারাপভাবে তাদের পতন অনিবার্য। প্রিয় দর্শক, কোটা সংস্কার বিরোধী আন্দোলন কিংবা আমরা গণ অভ্যুত্থান যাই বলি না কেন, আমাদের এই যে এইসব গানগুলো, আওয়াজ ওঠা, এরপর দালালের বন্যা, চলো ভুলে যাই, যে গানই হোক না কেন, এই গানগুলোই কিন্তু আমাদের এই আন্দোলনের সময় ব্যাপক প্রেরণা জুগিয়েছেন। এই গানগুলোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেসব গানেরই শিল্পী ছিলেন আমাদের আজকের অতিথি আসিফ আলতাফ। প্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে আসিফ আলতাফকে পেয়ে অনেক ধন্য এবং কৃতজ্ঞ। আমরা আমাদের সবার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আবারও কোনো শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সময়ের সঙ্গী থাকুন।